मैं ही जानता हूँ 5-6 का झुंड का कुछ है, वो लोग जानबूझ के किया है। असामाजिक तत्व लोग है यहाँ पे। ये झंडा लाल झंडा लेके आया था और जानबूझ के ढकला है सबको, जानबूझ के। क्या दीदी क्या हुआ था आप लोग? कहा तुमने एक ढलान था वहाँ पर खड़े थे, कुछ आदमी आया झंडा लेके सब गिरा दिया, अचानक से गिर गया और गिरे तो पटक गए और मेरे लोग 10 आदमी के खड़ा हो गया। बचते नहीं आपके ऊपर कोई चढ़ गया था? 10 आदमी ज्यादा ही होगा। तब एक लड़का था उसके बेल्टी पकड़े और हम उठे। তাহলে দুর্ঘটনা ঘটেনি, ঘটানো হয়েছে। গতকাল কুম্ভ মেলায় যে ঘটনা ঘটেছে সেই চর্চা শুধু দেশের গণ্ডি নয়, বিদেশের মাটিতেও হচ্ছে। এবং কালকে যখন 30 জনের প্রাণ চলে যাওয়ার খবর এসেছে, এই দেশের যারা প্রকৃত হিন্দু সনাতনী তাদের বুক কেঁদেছে। একদিকে যখন তাদের আত্মার শান্তি কামনা করা হচ্ছে, তার পাশাপাশি প্রশ্নটা উঠে যাচ্ছে, যেখানে যোগী আদিত্যনাথের সরকার, ভারত সরকার এত ভালোভাবে কুম্ভ মেলার আয়োজন করছে, এত কোটি কোটি লোকের সমাগমকে এত ভালোভাবে সামাল দিচ্ছিল, সেখানে এসে এই যে দুর্ঘটনাটা ঘটলো, সত্যিই কি যোগী প্রশাসনের কোনো গাফিলতি ছিল, নাকি এর পিছনে কোনো বড় কনস্পিরেসি ছিল? কেননা এই দেশের বেশ কিছু রাজনৈতিক নেতা নেত্রী আছেন যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের সম্মান ডুবলো কি ডুবলো না এসে যায় না, তারা তাদের মতো করে কাজ করে যান। এবং সেই জন্যই দুর্ভাগ্যজনক হলেও সত্যি তাদের নিয়ে চর্চা পাকিস্তানের পার্লামেন্টে হয়। তারা বলেন, দেখুন এই মুখ্যমন্ত্রী, এই মহিলা মুখ্যমন্ত্রী, এরা কথা বলছেন এইভাবে মোদী সরকারের বিরুদ্ধে, আমরা আর ভারতের বিরুদ্ধে কি কথা বলবো? তো সেই জায়গা থেকে কনস্পিরেসি থিওরিটা কিন্তু কেউ উড়িয়ে দিচ্ছিল না। ফলে মিডিয়া তাদের কিন্তু চর্চার কেন্দ্র ছিল কুম্ভ মেলা, এবং সত্যি কি ঘটনা ঘটেছে সেটা খুঁজে দেখার চেষ্টা করছিল। এবং এই প্রসঙ্গেই এই মুহূর্তে ইউটিউব জগতে যারা সংবাদ করছেন, মানে আমাদের মতো যেরকম জাস্ট ভ্লগিং বা এই টাইপের ভিডিও করছেন না, যারা সাংবাদিকতা করে পুরো যেরকম সংবাদ মাধ্যমের হাউস চলে সেরকম করে করছেন, তাদের মধ্যে লালন টপ কিন্তু সব থেকে ক্রেডিবল এবং তাদের সাবস্ক্রাইবার সংখ্যা বা সমস্ত কিছুতেও শীর্ষে রয়েছে, এবং তাদের বিশাল বড় টিম রয়েছে, সেরকম তাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তাদের পুরো টিম নিয়ে তারা কুম্ভ মেলায় চলে যায় এবং খুঁজে বার করার চেষ্টা করে প্রত্যক্ষদর্শী ঠিক যখন ঘটনাটা ঘটেছে কিভাবে হয়েছিল। এবং সেইখানেই এই বিস্ফোরক ভিডিওটা সামনে এসছে, যেখানে পরিষ্কারভাবে দাবি করা হচ্ছে যে কেউ বা কারা লাল পতাকা নিয়ে আসে এবং সেই লাল পতাকা নিয়ে এসে তারা সেখানে ধাক্কাধাক্কি করা শুরু করে। সেখান থেকেই মুখ থুবড়ে পড়ে যান এবং অ্যাকচুয়ালি যেটা ঘটনা শুরু হওয়া সেইখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কুম্ভ মেলায় মূলত সাধুদের সমাগম হয়, এবং সেখানে যেহেতু হিন্দু সনাতনের প্রতীক, সেখানে কিন্তু গেরুয়া পতাকা থাকবে, সেখানে লাল পতাকা কেন থাকবে? এখানেই কি কোনো বিগার কনস্পিরেসি আছে? এবং লালন টপের এই ভিডিও সামনে আসার পর সেটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, হু হু করে শেয়ার হচ্ছে সেটা। এবং তার পাশাপাশি যোগী প্রশাসনের কাছে অনুরোধ গেছে যে অবভিয়াসলি এখানে যে কনস্পিরেসি থিওরিটার কথা সামনে আসছে সেটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু বৃহত্তর তদন্তের দরকার আছে। কেননা এর পিছনে একাধিক কারণ থাকতে পারে এবং সব থেকে বড় কারণটা রাজনৈতিক হতে পারে। এবং এই যে কনস্পিরেসি থিওরি আছে, এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। কি করে কন্টিনিউ হচ্ছে আপনাদের দেখায়। আজকেই একটা খবর ব্রেক হয়েছে, বিভিন্ন মিডিয়া এটাকে কভার করছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। দেখুন, কালকে এরকম পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ হতাহত হয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে মানুষের মনে একটা কোথাও ভয় তৈরি হচ্ছে, এবং মিডিয়া, বিশেষ করে অনুপ্রাণিত মিডিয়া, তারা কিন্তু সমানে লাগাতার নেগেটিভ খবর করে যাচ্ছে। ওখান থেকে আসতে গিয়ে কি অসুবিধা হয়েছে, কার একটা চুল শুকোয়নি, সেই সমস্ত নিয়ে কিন্তু ভিডিও করে যাচ্ছে। কিন্তু এরকম একটা ম্যাসাকার হয়ে যাওয়ার পরও কালকে যে কত কোটি মানুষ চান করলেন এবং সেটাকে যোগী প্রশাসন সুষ্ঠুভাবে সামাল দিলেন, সেই খবর কিন্তু সামনে আসছে না। তারই কন্টিনিউশন হিসেবে এই খবরটা আজকে খুব ভাইরাল হয়ে গেছে। মহাকুম্ভ 2025, ফের আগুনে মহাকুম্ভ, এবার আগুন লেগেছে প্রাইভেট টেন্টে, এবং সেখানে আগুনের ছবি দিয়ে হেডলাইনটা যেভাবে করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, না বাবা আর কুম্ভতে যাব না, ও যোগী ভালো নয়, সামাল দিতে পারছে না, ও মুখেই বড় বড় কথা। ঠিক এই অ্যাটমসফিয়ারটাই কি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? কেন? কেননা এই আগুন লাগার খবর নিয়ে যখন আবার ক্ল্যারিফিকেশনে যাচ্ছি, যখন ফ্যাক্ট চেক করছি, তখন তখন কিন্তু মারাত্মক মারাত্মক তথ্য সামনে উঠে আসছে। এখানে পরিষ্কারভাবে বলছে, ডোন্ট ফল ইন ট্র্যাপ অফ মিস ইনফরমেশন টু ডিফেম। মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, আগুন লেগেছে,
কিন্তু সেই আগুনটাও লেগেছে কি লাগানো হয়েছে সেটাও পরের ব্যাপার, কিন্তু আগুন লেগেছে। কোথায় লেগেছে? ইন সেক্টর 22, 6 কিলোমিটার আউটসাইড অফ মেলা বর্ডার। কুম্ভ মেলার যে সীমানা রয়েছে সেখান থেকে 6 কিলোমিটার দূরে সেক্টর 22-তে আগুন লেগেছে। এবং কোথায় আগুন লেগেছে দেখুন, ক্যাপিটালে লিখে দেওয়া আছে, ইন আনঅথরাইজড টেন্টস ইনস্টলড উইদাউট ফায়ার সেফটি স্ট্যান্ডার্ডস। অর্থাৎ কুম্ভ মেলায় যে কোটি কোটি মানুষ আসছে, এক্সপেকটেশনের থেকেও বেশি মানুষ আসছে, তাদের সবার অ্যাকোমোডেশন হয়তো হচ্ছে না, বা সেখানে অ্যাকোমোডেশন করতে গিয়ে যে যে কস্টিং হচ্ছে তারা হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারছেন না, কিন্তু কুম্ভ মেলার আছে। আর এই সুযোগটা নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী, এবং ফেসবুকেও বিভিন্ন পোস্ট দেখছিলাম, তারা কিন্তু এরকম আনঅথরাইজড টেন্ট, তাঁবু তৈরি করছে, এবং সেটা কুম্ভ মেলা থেকে অনেকটা দূরে। যারা ওখানে কুম্ভ মেলায় পৌঁছচ্ছেন, ফেসবুক পোস্ট হেন তেন সোশ্যাল মিডিয়ায় দেখে তারা সেখানে প্রলুব্ধ হচ্ছেন। 2200 টাকায় টেন্ট পেয়ে যাবেন, 1200 টাকায় এক রাতের থাকা, অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, তারা কন্ট্যাক্ট করছেন, টাকাটা নিয়ে নিচ্ছেন, অনেক সময় সেই টেন্টও পাচ্ছেন না। যাই হোক, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কুম্ভ মেলা থেকে অনেক দূরে, এবং যেহেতু এগুলো আনঅথরাইজড, তার ইলেকট্রিক সেফটি, তার ফায়ার সেফটি, তার কোনো কিছুর ব্যবস্থা করেনি। এই অসাধু ব্যবসায়ীরা এই কুম্ভ মেলার আবেগকে কাজে লাগিয়ে তারা কিন্তু কিছু রোজগার করে নিতে চাইছেন, আর তার ফলে এই ধরনের অগ্নিকাণ্ড বা এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এর দায় এসে কোথায় পড়ছে? যোগী সরকারের উপর এসে পড়ছে, যে কেন এগুলো হচ্ছে, কুম্ভ মেলা তাহলে অ্যারেঞ্জ করতে পারছে না। আনঅথরাইজড টেন্ট এখানে এত হচ্ছে, এত জায়গায় হচ্ছে, সবটা কমপ্লিট করতে পারছে না। কিন্তু হ্যাঁ, প্রশ্ন থাকছে যে আনঅথরাইজড টেন্ট এইভাবে করতে পারছে কেন, কেন সেখানে চিরুন তল্লাশি চলছে না, কেন বন্ধ হচ্ছে না। কিন্তু ওই কনস্পিরেসি থিওরিটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এর মাঝখানেও একটা কিন্তু বিগ চেঞ্জ আমার চোখে পড়লো। যারা এই কুম্ভ মেলায় মারা গেছেন, 30 জন মারা গেছেন, এই নিয়ে অনেক বড় বড় জ্ঞান আমাদের বাংলা থেকেও শুনতে পাচ্ছি। এখানে তারা ওই দই চিড়ে মেলার কথা ভুলে গেছেন, কচুয়া মন্দিরে লোকনাথ বাবার মন্দিরের কথা তারা ভুলে গেছেন, গঙ্গাসাগরের কথা তারা ভুলে গেছেন। যাই হোক, তারা বড় বড় জ্ঞান দিচ্ছেন। কিন্তু একটা দেখুন এখানে ঘোষণা, যোগী আদিত্যনাথ সিএম উত্তরপ্রদেশ, তিনি ঘোষণা করছেন যারা যারা মারা গেছেন তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে একটা কালীন দেয়ার ব্যবস্থা তারা করছেন। এবার দেখুন, কোনো মৃত্যুই কাম্য নয়, এবং যে টাকাই দেওয়া হোক সেটা দিয়ে একটা জীবনের দাম হয় না, এর ফ্যাক্ট। কিন্তু তাও সেই পরিবার থেকে একজন চলে যাচ্ছেন, 25 লক্ষ টাকা দেওয়া, সেটাও কিন্তু একটা সরকারের বড় কার্সির মধ্যে আসে। যেখানে আমরা বাংলায় কি চিত্রটা দেখি, বাংলায় একজন ডাক্তার কন্যা হসপিটালে গিয়ে ধর্ষিতা হন, খুন হন, এবং তারপর সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়। তার বাবা মায়ের মুখ বন্ধ করার জন্য কত 10 লাখ টাকা ছুঁড়ে মারার চেষ্টা করা হয়, পুলিশকে দিয়ে ঘুষ দেওয়ানো হয়। ডিফারেন্সটা এখানে। পুণ্য করতে গিয়েছিলেন, কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে কনস্পিরেসি, সেটা তদন্তে পরবর্তীকালে উঠে আসবে। কিন্তু একজন যে মারা গেছেন তার পরিবারকে 25 লক্ষ টাকা, এই যে দেওয়ার সদিচ্ছা, এই অ্যামাউন্টটা দিয়ে তাদের কিছুদিন অন্তত চলবে। আবারও বলছি, কোনো প্রাণের মূল্য কোনো টাকা দিয়ে সেটাকে কভার করা যায় না। কিন্তু কোথায় 10 লক্ষ টাকা একজন ডাক্তার কন্যা তার বাবা মায়ের মুখ বন্ধ করার জন্য, আর কোথায় 25 লক্ষ টাকা, এখানে একটা বিগ ডিফারেন্স। আর যোগী আদিত্যনাথ অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে সামাল দিচ্ছেন পুরো কুম্ভ মেলাটা, এবং তারপরে এই ম্যাসাকারের পরও কালকে এত কোটি কোটি পুণ্যার্থীর ত্রাণের ব্যবস্থা করা, এবং যারা হতাহত হয়েছেন, যারা আহত রয়েছেন তাদের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করা, যারা মারা গেছেন তাদের জন্য একটা বড় অ্যামাউন্ট এইভাবে তাদেরকে পৌঁছে দেওয়া, সব দিক দিয়ে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করছেন। আর এইখানেই কনস্পিরেসি থিওরিটা আরো বেশি বেশি করে আসছে। তার কারণ, এই যে কুম্ভ মেলা রয়েছে, এই কুম্ভ মেলার এফেক্ট রাজনৈতিক ময়দানে কি সরাসরি পড়বে? কেন প্রশ্নটা উঠছে? কেননা আপনারা জানেন আগামী 6 ফেব্রুয়ারি সেখানে দিল্লিতে কিন্তু ভোট আছে, বিধানসভা নির্বাচন আছে। আর এবারে বিধানসভা নির্বাচনে যারা শাসক দল দিল্লিতে রয়েছে, ইন্ডিজোটের শরিক এই আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের দল, তাদের হাওয়া কিন্তু মোটেই ভালো নয়। এবং যেটা শোনা যাচ্ছে, ওই 6 তারিখই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কুম্ভ মেলায় যেতে পারেন পুণ্য স্নান করার জন্য। কেন যাবেন সেদিনকে? কেননা প্রধানমন্ত্রীর তরফে বা তার দলের তরফে যেটা জানা যাচ্ছে, যেহেতু সেদিনকে দিল্লিতে নির্বাচন রয়েছে, ফলে সরকারি কাজের গতিবিধি বা অন্যান্য জিনিস রয়েছে সেগুলো একটু বন্ধ থাকবে, বা সেখানে প্রেসারাইজ সিচুয়েশনটা কম থাকবে, তিনি সেই ফাঁকে এই পুণ্য স্নানটা করে নিচ্ছেন। কিন্তু রাজনৈতিক ময়দানে এটা তো অন্যরকম গল্প দেখতে শুরু করে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। ইতিমধ্যেই এটা নিয়ে চর্চা হচ্ছে যে বেছে বেছে সেই দিনই প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন। যদি প্রধানমন্ত্রী সেদিনকে কুম্ভ স্নানে যান, তাহলে সারাদিন ধরে তাকেই দেখানো হবে, সেটা ভোট বাক্সকে নাকি প্রভাবিত করবে। অদ্ভুত যুক্তি। আরে তারাও যান না সেদিনকে চান করতে, কেউ মানা করেনি। কিন্তু গল্পটা যেটা হচ্ছে, হরিয়ানা এবং মহারাষ্ট্র
দেখুন 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল তার যে ফলাফল হয়েছিল, তারপর বিরোধী জোট খুব উজ্জীবিত হয়েছিল যে বিজেপি একটা হারিয়েই দিয়েছে, নরেন্দ্র মোদীর জামানা শেষ, বিজেপি বলে আর কিছু নেই। কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনের পর একটা ছবি স্পষ্ট হয়ে গেছে, নরেন্দ্র মোদী এবং বিজেপি আছেন এবং প্রবলভাবে আছেন, এবং বিরোধীরাই ধীরে 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 সেখানে কিন্তু মুছে যাচ্ছেন। যে হরিয়ানাতে জেতার কথা ছিল কংগ্রেসের, সেই সেই জেতা ম্যাচ তারা সেখানে হেরে গেছে। মহারাষ্ট্রে তো একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধীরা। এবার পালা দিল্লির। দিল্লিতে বিধানসভা নির্বাচন আছে, আম আদমির হাওয়া খুব খারাপ। হয়তো তারা ক্ষমতা দখল করতে পারে, কিন্তু 70 আসনের বিধানসভা, কোনো রাজনৈতিক সমীক্ষক বিশ্লেষকই তাদের কিন্তু 40-এর বেশি আসন দিচ্ছেন না। 35টা 36টা পেলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা, কেউ 36টা, কেউ 38টা, কেউ 39টা, এইরকম রেঞ্জে দিচ্ছেন। অন্যদিকে বিজেপির 30-এর আশেপাশে আসন থাকতে পারে এমন বলছে, কেউ বলছেন 20টা, কেউ বলছেন 22টা, কেউ বলছেন 26টা, কেউ বলছেন 30টা, কেউ বলছেন 31টা, 33টা, এরকম একটা জায়গা রয়েছে। অর্থাৎ খুব টায়ার টুয়ে হবে। আর আমরা জানি যে এরকম টায়ার টুয়ে যখনই কোনো বিধানসভা হয়, সেখানে কিন্তু মাস ছয়েকের মধ্যেই অপারেশন লোটাস হয়ে যায় এবং সেই সরকার বিজেপি করে ফেলে। এটা তাদের একটা অদ্ভুত স্কিল। এবার সেটাকে ভালো বলবেন, গণতন্ত্রের পক্ষে খারাপ বলবেন, সেটা আপনার ভিউ, কিন্তু বিজেপি এটা করে থাকে এবং এটাই আমরা দেখে আসি। বিরোধীরা কিছুতেই সেই সরকার বাঁচাতে পারে না। আর এবারে আপ যদি সরকার গড়েও, একটা প্রেডিকশন আবার সকল বিশেষজ্ঞই করতে শুরু করে দিয়েছেন, সেটা হচ্ছে তাদের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, অর্থাৎ আম আদমি পার্টির যিনি সর্বেসর্বা, সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজে হারতে পারেন। এবং অরবিন্দ কেজরিওয়াল যেহেতু কোর্টের অর্ডারে এখন আর মুখ্যমন্ত্রিত্ব করতে পারছেন না, তার বদলে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই আতিশি, তিনিও কিন্তু হেরে যেতে পারেন। এবার যদি অরবিন্দ কেজরিওয়াল জেতেন এবং তার দল ক্ষমতাতেও থাকে এবং 40-এর নিচে সেই আসন সংখ্যা নিয়ে থাকে, সেই সরকারটা 6 মাস টিকবে কিনা সন্দেহ আছে। কিন্তু যদি অরবিন্দ কেজরিওয়াল এবং আতিশিরা হেরে যান, মানে আতিশি হারলেন কি হারলেন না বড় কথা, অরবিন্দ কেজরিওয়াল হেরে যান এবং তাদের আসন সংখ্যা ওই 40-এর নিচে থাকে, শপথ গ্রহণ আপ করতে পারবে কি, সেই প্রশ্নটা উঠে যায়। শপথ গ্রহণের আগেই আপ কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এবার যখনই এইভাবে সরকার করবে, তখন কিছুদিন মিডিয়াতে হইচই হবে, কিন্তু কিছুদিন বাদে মানুষ ভুলে যাবে, মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল, 2-3 মাসের মধ্যে হাওয়াটা চাপা পড়ে যাবে। উল্টে কি হবে, বিজেপি দিল্লি দখল করে নিয়েছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পর যখন দিল্লি দখল হয়ে গেছে, এই ছবিটা সামনে আসবে, বিরোধীদের যেটুকুনি হাওয়া লোকসভা ভোটের পর উঠেছিল সেগুলো কিন্তু ফুস হতে শুরু করে দেবে। এই জায়গা থেকে নরেন্দ্র মোদী, কুম্ভ স্নান, বিজেপির জেতা, আম আদমি পার্টির হারা, এই সমস্ত কিছু নিয়ে প্রভাবিত করার জন্য কুম্ভ মেলায় কনস্পিরেসি করা হচ্ছে, এই থিওরিটাও কিন্তু জাতীয় মিডিয়াতে চর্চা হয়ে গেছে। কেননা সেখানে সাম্প্রতিককালে প্রচারে গিয়েছিলেন বিজেপির হয়ে যোগী আদিত্যনাথ, এবং তিনি যাওয়ার পর সেখানে কিন্তু হিন্দুত্বের হাওয়া, বিশেষ করে মহিলা ভোটের মধ্যে, সেটা কিন্তু একটা বড় চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। ফলে সেই প্রচারটার পরই কিন্তু এই কুম্ভ মেলার ইনসিডেন্টটা ঘটলো। 2-2 4 অনেকেই করছেন, এটাকে সমাপতন বলবেন, কাকতলীয় বলবেন, নাকি সত্যি সত্যি এর পিছনে কনস্পিরেসি আছে, সেই থিওরিটা নিয়ে কিন্তু ন্যাশনাল মিডিয়াতে চর্চা হতে শুরু করে দিয়েছে। আর একটা জায়গা কনস্পিরেসির জন্য অবশ্যই করে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের পলিটিক্স। দেখুন, উত্তরপ্রদেশে জেনারেলি প্রত্যেক 5 বছর বাদে বাদেই সরকারটা চেঞ্জ হয়। একমাত্র যোগী আদিত্যনাথ দীর্ঘদিনের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সেকেন্ড টার্মে জিতলেন। এবার 2027-এ আবারও উত্তরপ্রদেশের নির্বাচন আছে। এখন 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে অখিলেশ যাদব বা তার দল, তারা কিন্তু বেশ ভালো ফলাফল করেছিল এবং ভেবেছিল তারা উত্তরপ্রদেশটা কার্যত দখল করে নিয়েছে। কিন্তু খেলা যে শেষ হয়ে যায়নি সেটা স্পষ্ট হয়ে গেছে। সংঘ তারপরে ময়দানে নেমেছে এবং যোগী আদিত্যনাথ কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছেন। এবং তারপর আমরা দেখেছি যে উপনির্বাচন হলো উত্তরপ্রদেশে, কার্যত অখিলেশ যাদবের গড়ে, সেখানে কিন্তু স্ম্যাশড হয়ে গেছে সমাজবাদী পার্টি। আর সেই জায়গা থেকে এবার 2027-এর নির্বাচন নিয়ে কি ভীত আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি, তার দল, তার শরিকরা? কেন প্রশ্নটা উঠছে? কেননা আমরা সকলেই জানি যে দিল্লির যে গাড়িটা যায় সেটা উত্তরপ্রদেশ, লখনৌ হয়ে যায়। অর্থাৎ যেহেতু উত্তরপ্রদেশে 80টা লোকসভা আসন রয়েছে, উত্তরপ্রদেশে যারা ভালো ফল করে দিল্লিতে তারাই ক্ষমতা দখল করে, এটা মোটামুটি মিথ। যদিও এবারে দেখা গেছে যে অখিলেশ যাদবের দল বেশি আসন পেয়েছে, কিন্তু তাও বিজেপি সেখানে সরকার গঠন করেছে। কিন্তু যাই হোক, উত্তরপ্রদেশে ভালো হোল্ড থাকার দরকার আছে। এখন যদি 2027-এও অখিলেশ যাদবরা হেরে যান উত্তরপ্রদেশে, তাহলে 2029 নিয়ে বিরোধীদের যেটুকুনি আশা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। কেননা 2024-এর পর যে হাওয়াটা হয়েছিল সেটাই উপনির্বাচনের পর অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এদিকে আরেকটা বড় জিনিস হয়েছে যে 2027 অব্দি অখিলেশ যাদব যে সাফল্যটা 2024-এ পেয়েছিলেন সেটা ধরে রাখতে পারবেন কিনা। কেন?
কেননা ইতিমধ্যেই অপারেশন লোটাস শুরু হয়ে গেছে। যা শোনা যাচ্ছে দিল্লিতে যে শরদ পাওয়ারের যে এমপিরা রয়েছেন এবং উদ্ধব ঠাকরের যে এমপিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন। কেননা তারা দেখছেন কেন্দ্রে তো এখন আসার কোনো রকম কোনো ব্যাপার নেই 2029 অব্দি, এবং মহারাষ্ট্রে যে ভরাডুবি হয়েছে, তারপর শরদ পাওয়ারের বয়স হয়ে গেছে, অন্যদিকে উদ্ধব ঠাকরের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। এদের সঙ্গে থেকে আর লাভ নেই, হয় বিজেপি, নয় একনাথ শিন্ডে, নয় অজিত পাওয়ার, এদের সঙ্গে চলে গেলে অ্যাটলিস্ট রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারবো। সুতরাং সেখানে একটা অপারেশন লোটাস হতে পারে, এই সম্ভাবনা উঠে আসছে। কিন্তু সেই সাংসদদের নিলেও বিজেপি কিন্তু ম্যাজিক ফিগার 272 ক্রস করতে পারবে না। এরপর যেটা নিয়ে আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে সেটা হচ্ছে নীতিশ কুমার। নীতিশ কুমার যে কোনো মুহূর্তে পল্টুরাম পাল্টিবাজি খেতে পারেন এবং বিগড়বাই করতে পারেন, কিন্তু তার দলেরই একটা বড় অংশ কিন্তু নজরে থাকছে, যোগাযোগে থাকছে বিজেপির। সেখান থেকেও কিন্তু বিহার ইলেকশনের আগে এদিক ওদিক, আগে পরে এদিক ওদিক হতে পারে। কিন্তু তা সত্ত্বেও 272-এ পৌঁছানোটা একটু শক্ত লাগছে। এই অবস্থায় সব থেকে বড় টার্গেট রয়েছে অখিলেশ যাদবের দল। অখিলেশ যাদবের হাতে যে এমপি রয়েছে, 37 জন এমপি রয়েছেন, সেখান থেকে একটা বড় অংশ নাকি বিজেপি যোগী আদিত্যনাথের সঙ্গে আসতে চাইছেন। তারা জানেন যে 2024-এ জয়টা যেটা ছিল সেটা ফ্লুক, কিন্তু আগামী দিনে ভবিষ্যতের রাজনীতিতে এটা খুব একটা কাজে আসবে না। ভাইরাস যেহেতু তারা সাংসদ রয়েছেন, এই অবস্থায় যদি বিজেপিতে আসেন, তারা কিন্তু বিজেপি রাজনীতির সঙ্গে মিশে গিয়ে এটা বেটার কিছু করতে পারেন। এবার সেটা ধান্দাবাজি পলিটিক্সও আপনি বলতে পারেন, যা খুশি সেটাকে বলতে পারেন, কিন্তু এরকম একটা আলোচনা উত্তরপ্রদেশে শুরু হয়ে গেছে। এখন সত্যি যদি মহারাষ্ট্র এবং হরিয়ানা হয়ে গেছে, দিল্লিতে বিজেপি সামাও গভর্নমেন্ট করে নেয়, তাহলে কিন্তু অখিলেশ যাদবের পার্টিতে একটা বড় ক্র্যাক আসতে পারে। ওদিকে শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের এমপিরা চলে আসছেন, নীতিশ কুমারের দলও ভাঙন হতে পারে। এরকম পরিস্থিতিতে দল ধরে রাখাই মুশকিল হয়ে যাবে। আর এই অবস্থায় যদি যোগী প্রশাসন টলমল করছে, তারা তারা কোথাও গিয়ে একটু অস্বস্তিতে পড়েছে, এই ছবিটা করা যায়, তাহলে অ্যাটলিস্ট দলটা ধরে রাখা যাবে। আর দলটা ধরে রাখা গেলে 2027-এ গিয়ে অ্যাটলিস্ট বেগটা দেওয়ার চেষ্টা করা যেতে পারে। আর না হলে এই 2025-এই 2027-এর খেলটা শেষ হয়ে যাবে, আর 2027-এর খেলটা শেষ হলে 2029-এর খেলটা শেষ হয়ে যাবে। এই বৃহত্তর জায়গা থেকেই কি কুম্ভ মেলাতে কনস্পিরেসিটা করানো হলো? কেননা আবারও বলছি, এখানে বহু নেতা নেত্রী আছেন যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের স্বার্থের কথা ভাবেন না। এই ঘটনার ফলে দেশের মান সম্মান কি হবে তারা ভাবেন না, তারা নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত আছেন। এবং তারপর লালন টপের যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠে যাচ্ছে। নিশ্চিতভাবে যোগী প্রশাসন এটার ডিটেল তদন্ত করবেন এবং মানুষের সামনে সত্যি নিয়ে আসবেন, কিন্তু এই ভিডিও আসার পর অনেকেরই চক্ষু কিন্তু খুলে যাচ্ছে। কি বলবেন কুম্ভ মেলার কালকের দুর্ঘটনা নিয়ে? সত্যি যোগী প্রশাসনের ব্যর্থতা, নিছক দুর্ঘটনা, নাকি পলিটিক্যাল কনস্পিরেসি ছিল? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।